হোয়াট এ টেস্ট ম্যাচ! বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট গতকাল মিরপুরে শেষ হলো। অ্যান্ড লাস্টের যে সেশনটা ছিল, অর্থাৎ পঞ্চম দিনের লাস্ট যে সেশন, সেশন নাম্বার 3, সেখানে বাংলাদেশ জাস্ট উড়িয়ে দিয়েছে পাকিস্তানকে। আপনার 7টি উইকেট এই সেশনে বাংলাদেশ নিয়েছে, যেটা আনবিলিভেবল। এক পর্যায়ে মনে হচ্ছিল, যখন টি ব্রেক শেষে পাকিস্তান ব্যাট করতে আসলো, তখন তাদের 3 উইকেটেই পড়েছিল মাত্র। তখন মনে হচ্ছিল যে কোনোভাবে কি বাংলাদেশ ভুল ইকুয়েশন করলো, বাংলাদেশ কি এই ম্যাচ হেরে যাবে। বাট আমরা দেখলাম টির পরে পরপর 2 ওভারে তাইজুল অ্যান্ড তাসকিন দুইটা খুবই ইম্পর্টেন্ট উইকেট নিয়ে নিল। আব্দুল ফাজাল, যে নতুন ডেবুট্যান্ট, বাট তার পারফরমেন্স ছিল অসাধারণ। 2 ইনিংসেই তিনি 50+ রান করেছেন, আরো নির্দিষ্ট করে বলতে গেলে 60+ রান করেছেন। And সালমান আলী আগা, তা আমরা সবাই জানি তার ক্যাপাবিলিটি কি। তিনি আউট হয়ে গেলেন, তখন আমরা একটু আশা দেখতেছিলাম যে আসলেই বাংলাদেশ হয়তো বা জিতবে, পাকিস্তান এখান থেকে আর জিতার চান্স নাই। টু বি অনেস্ট বলতে গেলে সেটিই হয়েছে। পরে মোহাম্মদ রিজওয়ান অ্যান্ড সাউথ শাকিল তারা চেষ্টা করেছে সার্ভাইভ করার, বাট পারেনি। টু বি অনেস্ট বলতে গেলে নাইট ডানার যে আপনার পেস, এটা এটার সামনে মোকাবেলা করার মতো পাকিস্তানের প্লেয়াররা তাদের সেই স্কিলটা ছিল না। টু বি অনেস্ট বলতে গেলে এটা সেই পাকিস্তান যারা একসময় কিন্তু 145+ বা 150+ বল নিয়মিত খেলতো, বাট তাদের এখন যে প্রিমিয়াম বলার শাহিন শাহ আফ্রিদি, তার পেসি এভারেজ এই টেস্টে ছিল 132। তো বুঝতেই পারছেন কোন লেভেলের ডিক্লাইন হয়েছে পাকিস্তান ক্রিকেটে। যেটা আমাদের জন্য ভালো, বাট ওয়ার্ল্ড ক্রিকেটের জন্য ভালো না। এখন এই টেস্টে যদি আমরা প্রথম দিন থেকে দেখি, তাহলে আমরা দেখবো প্রথম দিনে আহ, প্রথমেই আপনার টস জিতে পাকিস্তান, শান মাসুদ তিনি টস জিতে ভেরি ইন্টারেস্টিংলি বোলিং করার সিদ্ধান্ত নিই। এটা খুব ইন্টারেস্টিং একটা এমন শকিং একটা ডিসিশন ছিল। কারণ আপনি এশিয়ার কন্ডিশনে চতুর্থ ইনিংসে কে ব্যাট করতে চাবে, কেউই যাবে না। তবে লজিক ছিল কি, যে পিচে বাংলাদেশের যে কিউরেটররা, বাংলাদেশ কিছুটা সবুজ ঘাস ছেড়েছিল। এখন সবুজ ঘাস দেখে স্বাভাবিকভাবেই পাকিস্তানের ক্যাপ্টেন ভেবেছিল যে আমরা ফিল্ডিং করি, আর আমাদের বলাররা যদি 4-5টা উইকেট নিয়ে নিতে পারে, অ্যাটলিস্ট 3 থেকে 4টা উইকেট নিয়ে নিতে পারে প্রথম সেশনে লাঞ্চের আগে, দেন আমরা ড্রাইভিং শিখি। অবশ্য সেটা হয়েছিল। বাংলাদেশের 31 রানে 2 উইকেট পড়ে গেছিল, 2 ওপেনার আউট হয়ে গেছিল। তবে তারপরে মোমিনুল আলম শান্তু কি অসাধারণ ব্যাটিং করেছে, 170+ রানের পার্টনারশিপ করেছে, যেটা অনেক গুরুত্বপূর্ণ ছিল এই ম্যাচের প্রেক্ষাপটে। আর বাংলাদেশ প্রথম দিনে আপনার যখন 301 রান করলো, দিন শেষ করলো, তখন কিন্তু আমরা অনেকেই ভেবে ধরে নিয়েছি যে বাংলাদেশ এখন ড্রাইভিং সিটে। বাট টেস্ট ম্যাচ 15টা সেশন থাকে, সো যে কোনো একটা সেশন খারাপ গেলে কিন্তু আপনি ব্যাকফুটে চলে যান আবার। এটা এটা হচ্ছে টেস্ট ক্রিকেটের মজা। এখন ভেরি ইন্টারেস্টিংলি, দ্বিতীয় ইনিংস দ্বিতীয় দিনে বাংলাদেশ আপনার 413 রান করে। জবাবে পাকিস্তান কিন্তু দ্বিতীয় দিন খুব ভালোভাবে শেষ করে। তাদের মাত্র একটি উইকেট পড়েছিল দ্বিতীয় দিন খেলা শেষে, এবং রানও কিন্তু ছিল আপনার 170-160 এরকম। তখন আমরা ধরে নিয়েছিলাম যে এই টেস্ট ম্যাচ হয়তো ড্র হবে, নাহলে পাকিস্তান খুব বড় সড় একটা লিড নেবে, বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে চাপে পড়ে যাবে। বাট ভেরি ইন্টারেস্টিংলি, তৃতীয় দিনের লাঞ্চের আগে বাংলাদেশ 4টা থেকে 5টা উইকেট তুলে নেয়। ব্যাক টু ব্যাক আপনার শান মাসুদ অ্যান্ড সাউথ শাকিল আউট হয়ে যায়। এর এর ফলে ম্যাচের যে গ্রিপ, সেটা আবার বাংলাদেশের হাতে আসে। এবং এরপর দেখা যায় যে রেজন অ্যান্ড সালমান আলী তারা 100 রানের পার্টনারশিপ করে। প্রথম ইনিংসে পাকিস্তানের 3টা 100 রানের পার্টনারশিপ হয়েছে, তারপর তারা বাংলাদেশের যে রান সেটা টপ করতে পারেনি। বরঞ্চ বাংলাদেশ 30 থেকে 34 রানের লিড নেই। এখন এরপর পর বৃষ্টি হয় 2 সেশনে, 2 সেশন মূলত খেলাই হয়নি বৃষ্টিতে। তো তখন চতুর্থ দিনে যখন বৃষ্টি হলো এবং বাংলাদেশের যখন আপনার 179 রান এরকম সামথিং হলো, তখন অনেকে ধরে নিয়েছিল যে এই ম্যাচের একটাই ফলাফল, সেটা হচ্ছে ড্র। কোন আনবিলিভেবল কিছু হলে বাংলাদেশ হারবে, বা পাকিস্তান জিতবে, বা পাকিস্তান হবে বাংলাদেশ জিতবে। কারণ লাস্টের দিন আপনার বাংলাদেশ 1 সেশন ব্যাট করবে, আবার 2 সেশনের মধ্যে পাকিস্তানকে আউট করতে হবে, এটা কিন্তু কোনো কেক ওয়াক না। অ্যান্ড বৃষ্টি আসতেও পারে। গতকালকে দিনটা বেশ ইন্টারেস্টিং ছিল। বাংলাদেশ প্রথম লাঞ্চের আগে তাদের সব উইকেট হারিয়ে ফেলায়। এক পর্যায়ে তারা 9 উইকেট যখন পড়ে যায়, ভেরি ইন্টারেস্টিং যে বাংলাদেশ কিন্তু ডিক্লেয়ার করে, যেটা বাংলাদেশ থেকে আমরা খুব একটা দেখতে পাই না। ডিক্লেয়ার করার পর পাকিস্তান ব্যাটে আসে। প্রথম ওভারে তাসকিন আহমেদ ইমামুল্লাহকে ফেরায়। এর ফলে কি আপনার কনফিডেন্সটা আসে। তারপর আবার ডেবুটেন্ট আদা নওয়াজ অ্যান্ড হচ্ছে আব্দুল্লাহ ফজল, তাদের মধ্যকার পার্টনারশিপ হয়। এবং এরপর মিরাজের একটি অসাধারণ বলে আউট হয়ে যায় আদা নওয়াজ, অ্যান্ড এর ফলে বাংলাদেশ সেই পার্টনারশিপ ভাঙে। শান মাসুদ আবারও সুবিধা করতে পারেনি। দেন আমরা দেখতে পাই সালমান আলী আগা অ্যান্ড আব্দুল্লাহ ফজল, তাদের মধ্যকার আবার পার্টনারশিপ হয়।
এই পার্টনারশিপটা আমাদের ভয় ধরাচ্ছিল, সত্যি বলতে কথা বলতেই ভয় ধরাচ্ছিল। কিন্তু এই পার্টনারশিপ ব্রেক হতে এটির পর পাকিস্তানের যে ব্যাটিং লাইন আপ সেটা ভেঙে যায়, সেটা কোলাপস করে। মূলত পাকিস্তান হচ্ছে আনপ্রেডিক্টেবল দল, এরা কোন দিন কি খেলবে বলা যাচ্ছে না। এজন্য বাংলাদেশের লাস্টের যে সেশনটা ছিল সেখানে যদি বল করা দেখেন ভাই, তাসকিন দুর্দান্ত বল করেছে, দুর্দান্ত। মানে একবার যেমন মনে হচ্ছিল যে নাহিদ রানাকে কেন আনছে না, নাহিদ রানাকে কেন আনছে না। নাহিদ রানা এসে যেভাবে দুরমুর করে ভেঙ্গে ছুড়ে দিল পাকিস্তানি ব্যাটিং অর্ডার, তাই সত্যি কথা বলতে বাংলাদেশ হিসেবে আপনি দেখতে ভালো লাগবে, কারণ আমরা তো এতে অভ্যস্ত না, আমাদের ব্যাটিং অর্ডারে সবসময় দুরমুর করে ভেঙ্গে ছুড়ে দিত অন্য দেশের পেস বোলাররা, সেখানে আমাদের পেস বোলার এটা করছে, এটা ভালো লাগছে। এখন সবচেয়ে মজার ব্যাপার আর গর্বের ব্যাপার হচ্ছে আমরা পাকিস্তানকে টানা 3টা টেস্টে হারিয়ে দিতে, 2টা তাদের দেশের মাটিতে এবং এই প্রথম বাংলাদেশের মাটিতে পাকিস্তান টেস্ট হল। এখন আমরা কি সিরিজ জিততে পারবো? যদি আমরা জিততে পারি দেন এটা হবে আনবিলিভেবল। আমরা যে টেস্ট ক্রিকেটে এগিয়ে যাচ্ছি, আসলে এখন বলতে দ্বিধা নাই যে আমরা যদি এরকম ভাবে জিততে থাকি বা সেশন বাই সেশন ভালো খেলতে থাকি, টেস্ট ক্রিকেট আমরা ভালো করবো। এন্ড টু বি অনেস্ট, পিএসএল বলুন, আইপিএল বলুন, কত কিছু তো চলতেছিল, আইপিএল তো এখনো হচ্ছে। টেস্ট ক্রিকেটের যে মজা ভাই, সেই একটা ম্যাচ হয়েছে। এন্ড দুই দলকে ধন্যবাদ, পাকিস্তান এবং বাংলাদেশকে, যে ভেরি ভেরি একটা ইন্টারেস্টিং এন্ড মজাদার ম্যাচ। আশা করি বাংলাদেশ সামনের টেস্টও ভালো খেলবে।